1953 সালের 11ই মে শ্যামাপ্রসাদকে গ্রেপ্তার করে শ্রীনগরের সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। এর মাত্র 1.5 মাসের মধ্যে 23শে জুন 1953 সালে ভোর 3:40 শ্যামাপ্রসাদের জীবনাবসান ঘটে। তখন তার বয়স মাত্র 51 বছর। কেমন ছিল তার ওই শেষের দিনগুলি? জানা যায় মৃত্যুর মাত্র 17 দিন আগে বৌদিকে লেখা তাঁরই একটা চিঠি থেকে। এখন সেই চিঠিখানাই আপনাদের পড়ে শোনাবো, শুনুন। শ্যামাপ্রসাদের বন্দি জীবনের একখানি পত্র। কেয়ার অফ সুপারিনটেন্ডেন্ট, সেন্ট্রাল জেল, শ্রীনগর, জুন 6। ভাই বৌদি, সেদিন তোমাকে চিঠি লিখে রাখার পর ডাকের চিঠি এলো। একসঙ্গে তোমার আগে লেখা বাংলায় 3খানা চিঠি পেয়ে খুব সুখী হলাম। এইসব চিঠি আগে আমাকে দেওয়া হয়নি। হয়তো যিনি বাংলায় লেখা চিঠি পড়ে পাস করবেন তিনি ছিলেন না। আমার সব চিঠি ঠিক পেয়েছো আশা করি। আমি মোটের উপর ভালোই ছিলাম, কিন্তু আবার 2 দিন ডান পায়ে ব্যথা বেড়েছে। কেন এমন হয় জানি না। ডাক্তার কাল এসে ওষুধ দিয়ে গেছেন। সারাদিন যেন না দাঁড়াই এই বলেন। এমনি তো বেড়াবার উপায় নেই বাগানের মধ্যে ছাড়া, তাতে কোনো রকম খিদে হয় না। তার উপর যদি একেবারে শুয়ে বা বসে থাকতে হয় তাহলে আরো মুশকিল। কদিন আবার সন্ধ্যার পর একটু জ্বর হচ্ছে, বেশি নয়, 99। চোখ মুখ জ্বালা করে। ওষুধ খাচ্ছি। খাওয়া তো খুব সাবধানে খাই। সিদ্ধ খাওয়া, তরকারি, মাছ পাওয়া যায় না। 2 দিন এনেছিল। ভোরে ঘুম ভেঙে যায়, তবে 5:30টার আগে উঠি না। মুখ ধুয়ে একটু বাগানে ঘুরি, ঘরে বসি। সে সময়টা খুব সুন্দর থাকে। চণ্ডীপাঠ করি। 7টায় 1 কাপ চা, তারপর বসে পড়া ও কিছু লেখা। 8:30টার আগে বাগানে গিয়ে বসি। রোদ আসে সেখানে তখন। মুখ পুড়ে কালি হয়েছে, তাই মুখটা গাছের ছায়ায় রাখি ও তার জন্য চেয়ার সরাতে সরাতে চলতে হয়। তখন খাবার আনে। 2খানা ক্রিম ক্র্যাকার বিস্কুট হাসু পাঠিয়েছে, একটু মাখন দিয়ে আধ সেদ্ধ ডিম একটা ও 1 কাপ দুধ কফি। তারপর সেখানেই বসে থাকি বা একটু ঘুরি। বই আর বই, এই চলে 12টা অবধি। তখন স্নান করি ও প্রায়ই বাগানে গাছতলায় খাই। 1 ঘন্টা বিশ্রাম হয়। চিঠি লিখি বা পড়ি। 3:30টায় সুপারিনটেন্ডেন্ট আসেন খবরের কাগজ বা ডাক নিয়ে। খালি চা লেবু দিয়ে ও ফল যদি থাকে খাই। 7:30টা থেকে 8টা সন্ধ্যা পর্যন্ত আলো থাকে। তারপর ঘরে এসে বসি। বই, কবিতা, গীত এসব চলে তখন 8:45 পর্যন্ত। তখন বারান্দায় খাওয়া হয়। দুবেলার খাওয়া একই। 1খানা রুটি খাই, সিদ্ধ তরকারি, কোনোদিন মাংস, দই 2 বেলাই খাই। মিষ্টি 2-1 দিন এনেছিল। রাত 10টা পর্যন্ত জেগে থাকি। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়ি। ঘুম প্রথম রাতে ভালো হয় না, তারপর এক ঘুমে ভোর হয়। হাতে অগাধ সময়, ভাবতে আরম্ভ করলে তার সীমা পাওয়া যায় না। শুধু যা দিন বছর পার হয়ে গেছে তার কথা ভাবি না, তার ভিতরেও অনেক জিনিস আছে যা দুঃখ সুখ মিশানো। কাজেই তাদের ভুলবো কেমন করে? তাই ভাবি সেই সব কথা। তারই সঙ্গে বর্তমান সময়ের কথা ভাবি। মানুষ ও ঘটনা ছবির মতো মনে আসে। কে কোথায় আছে, কি করছে, কোন ঘটনা কেমন ঘটছে, নানাভাবে এইসব মনে আসে। আবার যখন ভাবি অনিশ্চিত দূর ভবিষ্যতের কথা, তখন আর একরকম ভাবে সব ভাবনা জেগে ওঠে। অন্ধকারের মধ্যে আলো দেখি, পরাজয়ের মধ্যে বিজয় দেখি, সবার ভালো দেখি। বেশি দেখেছি এই কদিনে। কত ক্ষুদ্র, কত তুচ্ছ, অথচ কত গর্বিত ও মদমত্তা আমরা। অথচ তা জানি না, বুঝি না যে যন্ত্রচালিত হয়ে চলেছে এই জগৎ ও যার কৃপায় এই সৃষ্টির জন্ম, বৃদ্ধি ও নাশ হচ্ছে, তার কথা ভাবি না। জীবনের সব সময় কেটে এলো,
কি করলাম এর ভিতর জানি না। কত ছোট কত বাজে কথায় ও কাজে সময় কেটে গেছে। ভুল ও অন্যায় কত করেছি তাই ভাবি। বই পড়তে খুব ভালো লাগে, তুমি জানো। বই পড়ছি নানা বিষয়ের উপর, নতুন ও পুরাতন, আর শিখছি কত নতুন করে। লিখতে খুব ইচ্ছে করে, কিন্তু ঠিক সম্ভব হচ্ছে না। বাবার জীবনী একটা লেখা হলো না এই 30 বৎসরে, এর জন্য দুঃখ হয়। এখনো চেষ্টা করলে তাঁর সময়ের অনেক কথা, লেখা ইত্যাদি খুঁজে পাওয়া যায়। কদিন ধরে আমারই ইচ্ছা করছে এই লিখতে। নিজের জীবনেও কম অভিজ্ঞতা হয়নি, তাও লিখতে মন চায়। ভাবি তোমাদের কথা, ছেলে মেয়েদের কথা, নাতি নাতনির কথা, আর যে হাজার হাজার ছেলেরা আজ জেলবন্দি হয়ে রয়েছে তাদের কথা। কতদিন এভাবে থাকবো জানি না। ভবিষ্যতে কাজ কি করব তাও জানি না। তবে মনে কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই, বরং আগে যে অফুরন্ত বিশ্বাস নিজের উপর রাখতাম তা কদিনে রাখতে পেরেছি এই অজানা পরম শক্তির উপর, যার নির্দেশ বিনা আমরা চলতে বা বাঁচতে পারি না। এত আনন্দ হয়, মনে জোর হয়। সবাই ভালো থাকো, সুখী হও। আজ এই থাক। চিঠি দিও, তোমার মেজ ঠাকুরপো।